Dear listener, you are welcome to my online class. Today I am going to discuss about the classification of verbs. Very important topics, no doubt. I will discuss the classification of verbs in Bangla and English. Otherwise, you will not be able to understand my lecture. So, today I will discuss about the classification of verb. So, dear listener, at first you have to know the definition of verb. আমরা খাতা কলম নিয়ে লিখতে পারি যে ভাব কাকে বলে। আমরা ভাব কাকে বলে এটা যদি একটু দেখি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ওয়ার্ড দ্বারা বাক্যে সাবজেক্টের কোনো কার্য সম্পাদন করা, হওয়া, বলা, থাকা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা বাক্যে সাবজেক্টের কোনো কার্য সম্পাদন, করা, হওয়া, বলা, থাকা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ একটি বাক্যে সাবজেক্ট কর্তা, অর্থাৎ কর্তা যা কিছু তার কার্যাদি সম্পাদন করে সেটা তার ক্রিয়া, আর ইংরেজিতে সেটাকে বলে ভার্ব। তো ভার্ব ব্যতীত আমরা জানি সবাই যে ভার্ব ব্যতীত পার্টস অফ স্পিচ, অন্যান্য যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে সেগুলো সেন্টেন্স গঠনের জন্য অত্যাবশ্যক নয়। অর্থাৎ ভার্ব ব্যতীত অন্যান্য যে মানে 7 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলো দিয়ে সেন্টেন্স গঠনের জন্য অত্যাবশ্যক নয়। সো ভার্ব ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন আওয়ার ইংলিশ গ্রামার। বাক্য কার্য সম্পাদন ও গঠন অনুসারে বাক্যের কার্য সম্পাদন ও গঠন অনুযায়ী ভাবকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। Dear listener, you have to learn the lesson very attentively. বাক্যে কার্য সম্পাদন ও গঠনের রূপ অনুযায়ী, অর্থাৎ একটা বাক্যে ভাবের কাজ অনুযায়ী আর গঠন অনুযায়ী আমরা ভাবকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ও নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য অনুযায়ী ভার্বের যে শ্রেণীবিভাগগুলো আমি দেখাতে চেয়েছি আজকে সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব দুটোকে নিয়ে ক্লাসিফিকেশন করলে বা ভাগ করলে আমরা যে প্রকারগুলো পেতে পারি সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা সেগুলো অনুসরণ করতে পারো। তো ভাগকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ফাইনাইট ভার্ব, আদার্স নন ফাইনাইট ভার্ব। তো ভাগ কাকে বলে আমরা কিন্তু আগে শিখে নিয়েছি। তোমরা আমাদের একটু শুনতে চাও, আমি বলছি ভালো করে খেয়াল করবে। যে ওয়ার্ড দ্বারা বাক্যে সাবজেক্টের কোনো কার্য সম্পাদন করা, যে ওয়ার্ড দ্বারা বাক্যে সাবজেক্টের কোনো কার্য সম্পাদন করা, হওয়া, খাওয়া, বলা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। সুতরাং ভার্ব মূলত দুই প্রকার, ফাইনাইট আর নন ফাইনাইটের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ভার্বের ক্লাসিফিকেশন করেছি। তোমরা এখানে লক্ষ্য করবে ফাইনাইট ভার্ব, যেটাকে বাংলায় বলে সমাপিকা ক্রিয়া, মূলত দুই প্রকার, প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি প্রথমত ক্লাসিফিকেশনগুলো আলোচনা করছি, তারপর আমরা ডিটেলসে যাব। ফাইনাইট ভার্ব মূলত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ
আর লিঙ্কিং ভার্ব। অনুরূপভাবে অক্সিলারি ভার্বকে তিনটি ভাগে ভাগ করা যায়: প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, আরেকটা হচ্ছে প্রিফেস্টিক। প্রিফেস্টিক এটা গেল ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। আমরা এবার আসবো নন ফাইনাইট, যেটা অসমাপিকা ক্রিয়া। আমি পরে বিস্তারিত বলছি। নন ফাইনাইট ভার্ব মূলত তিন প্রকার। আমরা যেটা সংক্ষেপে যদি বলি আইপিজি। আইপিজি ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জিরান্ড। আইপিজি ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জিরান্ড। অনুরূপভাবে আমরা আপনি নিচে আসে দেখতে পাবো পার্টিসিপল কিন্তু আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো ডিয়ার লিসেনার, আজ আমরা ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন শিখব। আমি ফাইনাইট ভার্বটা হোয়াইট বোর্ডে লিখছি। সো লেটস হ্যাভ লুক অন মাই হোয়াইট বোর্ড and write down something. Finite, finite verb. আমি লিখলাম ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? সাবজেক্টের একটা বাক্যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের নাম্বার কি করে যে পরিবর্তন হয় আমি এসে বলি নাম্বার, পার্সন, টেন্স, নাম্বার, পার্সন, টেন্স, ভয়েস ও মুড অবধি। আবার বলছি, সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স, ভয়েস ও মুড অনুযায়ী যে ভার্ব পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ এক কথায় যে ভার্বকে দেখলে টেন্স চেনা যায়, যে ভার্বকে দেখলে টেন্সকে নির্ণয় করা যায়, সেটাই ফাইনাইট ভার্ব। ওকে, আমি আবার রিপিট করছি, তোমরা শুনো ভালো করে বুঝতে পারবে। সাবজেক্টের নাম্বার, নাম্বার মানে সিঙ্গুলার প্লুরাল নাম্বার, এক বছর দু বছর যেটা বলে। পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। ভয়েস, অ্যাক্টিভ আছে। এই অনুযায়ী যখন ভাবগুলো পরিবর্তিত হয় সেই সমস্ত ভাবকে আমরা ফাইনাইট ভাব বলি। আমি একটি এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। আমি যদি বলি আই গো, আমি যাই, আই হচ্ছে ফার্স্ট পার্সন, আইটা ফার্স্ট পার্সন। যদি কত ফার্স্ট পার্সন হয় তাহলে কিন্তু ভার্বটা এস এর যোগ হবে না। অর্থাৎ কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন এস এর যোগ হবে। দেখো লিখছি হি গোস, হি গোস। এখানে আইটা ফার্স্ট পার্সন, হিটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হওয়ার কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে, এর সাথে কোনো এস বা এর যোগ করা হয়নি। কিন্তু পরবর্তী বাক্যে আমরা লক্ষ্য করছি হি গোস, হিটা থার্ড পার্সন। যেহেতু কর্তা বলা হচ্ছে গ্রামারে, কর্তা যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এর যোগ করতে হবে তার গঠন অনুযায়ী। তাহলে এখানে গো ছিল, এখানে গোস হয়ে গেল, তাহলে ভাবটা পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়ে গেল। ভাবটা কি হয়ে গেল? পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়ে গেল।
তাহলে যে ভাগ পার্শ্ব অনুযায়ী পরিবর্তিত হতে পারে সেটা নিঃসন্দেহে আমরা ফাইনাইট ভাগ বলব। তেমনিভাবে আমরা আরেকটা বাক্য লিখছি, আই মেক এ গার্ডেন, মেক এ গার্ডেন, আই মেক এ গার্ডেন। এই ভাবটা মেক আমরা যদি গঠনগত লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই বাক্যটা কোন টেন্স আছে, টেন্সকে অনুসরণ করি। টেন্সটা এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই বাক্যটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সর্বদা ওই বাক্যের ফর্মটা হবে প্রেজেন্ট ফর্ম। ভার্বের আমরা তিনটে ফর্ম পাই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো টেন্স অনুযায়ী এই তিনটে ভাগে আমরা ভাগ করি। তো এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এবার যদি লিখি আই মেড এ গার্ডেন, আই মেড এ গার্ডেন, তাহলে আগে ছিল মেড, পরে হয়ে গেল মেড। এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। এটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে টেন্স যখন পরিবর্তন হচ্ছে ভার্বের রূপও পরিবর্তন হচ্ছে। আগে ছিল মেড, পরে হলো মেড। তাহলে টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হতে পারে, পার্শ্ব অনুযায়ী পরিবর্তন হতে পারে, সেই ভাব নিঃসন্দেহে ফাইনাইট ভাব। আর যে ভাব পরিবর্তিত হতে পারে না, নাম্বার, পার্শ্ব, টেন্স, ভয়েস ও মুড অনুযায়ী, তারাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেল কি যে ভার্ব পার্শ্ব অনুযায়ী, এটা ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন, যে ভার্ব নাম্বার, পারসন, টেন্স ও ভয়েস অনুযায়ী পরিবর্তিত হতে পারে তারা ফাইনাইট ভার্ব। তো আমি আরেকটা এক্সাম্পল যাচ্ছি, দেখো তোমরা লক্ষ্য করবে। উই গো টু কলেজ, আমরা কলেজে যাই, আমরা কলেজে যাই। এটা হচ্ছে প্লুরাল নাম্বার দিকতে আছে, অর্থাৎ বহু বচন প্লুরাল নাম্বার। কিন্তু যদি বলি হি গোজ টু কলেজ, হি গোজ টু কলেজ, এখন যখন পার্সন প্লুরাল নাম্বার হয়েছে তখন কিন্তু উই গো ব্যবহার করেছি আমরা এখানে। কিন্তু যখন এটা সিঙ্গুলার হয়ে গেল, যখন এটা কি নাম্বার দিকতে সিঙ্গুলার হয়ে গেল, তখন কিন্তু আমরা কি ব্যবহার করছি? গোজ। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরালের উপর নির্ভর করে ভার্বের পরিবর্তন হচ্ছে। সাবজেক্টের বা মানে সেন্টেন্সের টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হচ্ছে, পার্শ্ব অনুযায়ী পরিবর্তন হচ্ছে। তাহলে যে সমস্ত ভার্বগুলি নাম্বার, পার্সন, টেন্স, ভয়েস অনুযায়ী পরিবর্তিত হয় তারা ফাইনাইট ভার্ব। আমরা শিখলাম, আমি এক্সাম্পল দিলাম। এবার আমরা আসি ফাইনাইট ভার্বকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়। ফাইনাইট ভার্বকে সমাপিকা ক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। ফাইনাইট ভার্ব একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমি আগে আলোচনা করি যে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আমরা খেয়াল করে দেখি প্রিন্সিপাল ভার্বটা কি? যে ভার্ব অন্য কোনো ভাবের সাহায্য ছাড়াই, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব বাক্যের মধ্যে যে ভার্ব অন্য কোনো ভাবের সাহায্য ছাড়াই বাক্যের স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।
যে ভাবের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো কারো সাহায্য ভার্বের সাহায্য নিতে হবে না, অন্য কোনো ভার্বের উপরে নির্ভরশীল হতে হবে না, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আমরা যদি একটা এক্সাম্পল লিখি, ম্যান মেক্স ফায়ার বা দে প্লে ক্রিকেট, ধরে লিখলাম দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। এখানে প্লেটা হচ্ছে ফাইনাইট, হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্লেটা কি? প্রিন্সিপাল ভার্ব। দেটা সাবজেক্ট। একটা বাক্যে তিনটা অংশ থাকে মূলত, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে প্লেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব? এক দে প্লে, তারা খেলা করে, কর্তা যা করে তাই ভার্ব, তাই যদি হয় তাহলে দে এই সাবজেক্ট কি করছে? খেলা করছে, তাহলে খেলাটা তার ভার্ব। কিন্তু এই প্লেটা দেখো এমন একটা ভার্ব, এর পিছনে কোনো রকম ক্যান, যার, ওয়াজ, হ্যাভ, হ্যাড নেই, অর্থাৎ কোনো রকম অক্সিলারি ভার্ব নেই। তাহলে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের সম্পূর্ণরূপে বা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তাহলে আমরা এখন থেকে জানলাম যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে তারা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমি আজকে এক্সাম্পল লিখি, ম্যান মেক্স ফায়ার, ম্যান মেক্স ফায়ার। এবার তোমরা বলো এর মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা, সরি প্রিন্সিপাল ভার্ব কোনটা? এবার তোমরা নিঃসন্দেহে বলবে মেক্সটা প্রিন্সিপাল ভার্ব, মেক্সটা প্রিন্সিপাল ভার্ব। এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে যে ভার্ব কোন ভার্বের সাহায্য না নিয়ে, অন্য কোনো ভার্বের সাহায্য না নিয়ে নিজে অর্থ প্রকাশ করতে পারে তারা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। এখানে পেলে এবং মেক্সের পূর্বে কোনো অক্সিলারি ভার্ব বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, কিন্তু এরা সম্পূর্ণভাবে একটা অর্থ প্রকাশ করছে। কেমন? তারা ক্রিকেট খেলে, মানুষ আগুন তৈরি করে, এরা নিঃসন্দেহে প্রিন্সিপাল ভার্ব। এবার আসবো আমি প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশন। প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশনটা যদি আমি আলোচনা করি, একটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ। তো আমরা ভালো করে খেয়াল করবো, ভেরি অ্যাটেন্টিভলি আমরা ফলো করবো। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? এর বাংলা অর্থ হচ্ছে স্বকর্ম, অর্থাৎ যে ভার্বের নিজস্ব একটি কর্ম থাকবে, অর্থাৎ যে ভার্বের নিজস্ব একটা অবজেক্ট থাকবে, অর্থাৎ অবজেক্ট ছাড়া যে ভার্ব অর্থ প্রকাশ করতে পারবে না, যে ভার্ব অবজেক্ট ব্যতীত, ওকে, অবজেক্ট ব্যতীত অর্থ প্রকাশ করতে পারবে না তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যার পরে অবশ্যই কোনো না কোনো অবজেক্ট তুমি পাবেই, আর যখন অবজেক্ট থাকবে তখন সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। যেমন আমরা লিখি হি ফ্লাইজ এ কাইট, হি ফ্লাইজ এ কাইট, সে একটি ঘুড়ি ওড়ায়, সে একটি ঘুড়ি ওড়ায়। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট মানে ভার্ব, ইমপ্লাইজ না ভার্ব, অর্থাৎ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এসবিএস যোগ করেছি। ফ্লাইট, ফ্লাইট থেকে ফ্লাইট, ওয়াই উঠে গিয়ে আই এস হলো নিশ্চয় এটা ভার্ব। ভার্বের পরে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে অবজেক্ট, এ কাইট, এটা হচ্ছে অবজেক্ট, ওকে। তাহলে এই ভার্বের অবজেক্ট হচ্ছে কাইট, এই
ভার্বের অবজেক্ট হচ্ছে কাইট, তাহলে যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। তাহলে এবার তুমি বলতে পারো নিঃসন্দেহে ফার্স্ট ট্রানজিটিভ ভার্ব, কারণ এর অবজেক্ট আছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তুমি খেয়াল করবে। We give him a reward. We give him a reward. Reward মানে পুরস্কার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, সাবজেক্টে কি পেলাম? উই। গিফট হচ্ছে তোমার ভার্ব, গিফট তাহলে কি বল? ভার্ব, তাই না? তাহলে সাবজেক্টের পর তুমি যেটা পেলে এটা ভার্ব। এবার দেখো অবজেক্টটা হিম, এটা হচ্ছে অবজেক্ট, এর রিওয়ার্ডও অবজেক্ট। এখানে দুইটা অবজেক্ট। তাহলে এই গিফটটা যেহেতু ভার্ব, এর পরে অবজেক্ট আছে, তাহলে গিফটটা নিঃসন্দেহে এখানে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন থেকে আমরা জানলাম যে ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়া কার্য সম্পাদন করে না। যেমন ধরে বলি হি ফ্লাইজ, সে ওড়ায়। এই কাইট নেই, কাইটটা নেই, হি ফ্লাইজ, সে ওড়ায়। কিন্তু প্রশ্নটা কি ওড়াচ্ছে, কি ওড়ায়? বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, অর্থ সম্পাদন করতে পারছে না, বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং এই ফ্লাইজটার প্রয়োজন হচ্ছে কাইটটা, কারণ ওই অবজেক্ট ছাড়া এই ফ্লাইজ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছে না। তাহলে যে সমস্ত ভাব অবজেক্ট ছাড়া সম্পূর্ণরূপে তার মনের ভাব প্রকাশ করতে পারে না, সম্পূর্ণ অর্থ দিতে পারে না, তারাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তেমনি হবে আমি যদি মনে করি গিফট, গিভের পরে কিছু নেই, উই গিভ, আমরা দিই। তো প্রশ্ন হচ্ছে কি দিই? অর্থ প্রকাশ করতে পারছে না, কি দিই, তাই না? তাহলে যদি বলি উই গিভ হিম, আমরা তাকে দিই। আবার দেখো হিম ও অবজেক্ট, উই গিভ হিম, আমরা তাকে দেই। তো কি দিই? তাও অর্থ প্রকাশ করতে পারছে না। এবার আরেকটা অবজেক্ট আছে, এ রিওয়ার্ড, তাহলে আমরা তাকে কি দিই? এবার অতটা পরিষ্কার হয়ে গেল, আমরা তাকে কি দিচ্ছি? একটি পুরস্কার। যতক্ষণ না পর্যন্ত এই রিওয়ার্ডটা, এই অবজেক্টটা ব্যবহার করছি না করছি, ততক্ষণ কিন্তু এই ভাবটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে যে ভাবটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। আমরা শিখলাম ট্রানজিটিভ ভার্ব কি। এবার আমরা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্বকে তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। তো আমরা আগে কিন্তু শিখে নিয়েছি ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তার ট্রানজিটিভ। এবার যেটা বলবো সেটা হচ্ছে ইনট্রানজিটিভ কি? যে ভার্ব অবজেক্ট গ্রহণ ছাড়াই, গ্রহণ না করে অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে ইনট্রানজিটিভ বলে। যে ভার্ব অবজেক্ট গ্রহণ ছাড়াই, অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্ট লাগে না, অবজেক্ট না হলেও অর্থ সম্পূর্ণ করতে পারে, তাদেরকে ইনট্রানজিটিভ বলে। আমি আগের বাক্যে লিখেছিলাম হি ফ্লাইজ এ কাইট। এখন যদি আমি বলি বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। আমরা লিখছি বার্ডস ফ্লাই। একটি বাক্য, এখানে ফ্লাইটা হচ্ছে ভার্ব, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। তো পাখিরা ওড়ে, এই বাক্যে বার্ডস হচ্ছে সাবজেক্ট, বার্ডস হচ্ছে কি? সাবজেক্ট, ফ্লাই হচ্ছে ভার্ব। দেখো এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এরপরে কোনো অবজেক্ট নাই, কিন্তু অর্থ প্রকাশ করে যাচ্ছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।
তাহলে যে ভাবে অবজেক্ট লাগে না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। আর যে ভাবে অবজেক্ট লাগে সেটা হচ্ছে ট্রানজিটিভ। আর যেটা অবজেক্ট লাগে না, অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আরেকটা এক্সাম্পল মনে করো, দ্য গার্ল সিংস, মেয়েটা গান গায়। দ্য গার্ল সিংস, দ্য গার্ল সিংস। এই সিংস থেকে ভাব, দি গার্লটা হচ্ছে সাবজেক্ট, দি গার্ল কি সাবজেক্ট, দি গার্লটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু এখানে দি গার্লটা হচ্ছে সাবজেক্ট হয় আর সিংসটা হচ্ছে তার একটা ভাব, কিন্তু এর কোনো অবজেক্ট নাই। সিংস এটা হচ্ছে ভাব। মেয়েটি গান গায়, মেয়েটি গান গায়, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। এর জন্য দ্য গার্ল সিং এর সঙ্গে প্রয়োজন হচ্ছে না। আমি যদি বলি দ্য গার্ল সিং এর সঙ্গে, মেয়েটি একটি গান গায়, অতিরিক্ত অবজেক্ট অবজেক্টটা এর সঙ্গ, এখানে এর সঙ্গ এর প্রয়োজন, এর সঙ্গ হচ্ছে অবজেক্ট, কিন্তু এর সঙ্গ ছাড়াই, এই অবজেক্টটা ছাড়াই কিন্তু নিজে অর্থ প্রকাশ করতে পারছে। মেয়েটা গান গায়, মেয়েটা নাচে, মেয়েটা পড়ে, মেয়েটা খায়, সে পড়ে, সে খায়, হি রিডস, হি গোস, হি ওয়াকস। তো এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভাব, হচ্ছে সেই সমস্ত ভাব তাদের অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় না। অবজেক্ট ব্যতীতই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে, তারাই হচ্ছে ইন্ট্রানজিটিভ। আর যে ভাব অবজেক্ট না দিলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তারাই হচ্ছে ইন্ট্রানজিটিভ। এবার আসি আমরা লিঙ্কিং ভাব। লিঙ্কিং, তাহলে ফাইনাইট ভাবকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, প্রিন্সিপাল অবজেক্ট। প্রিন্সিপাল ভাব কিন্তু ছিল ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, লিঙ্কিং। লাস্ট আলোচনা করতে হবে কি লিঙ্কিং ভাব। লিঙ্কিং ভাব আমরা ডিএলএসএল লিঙ্কিং ভাবের মধ্যে আমরা আলোচনা যাচ্ছি। দেখো আমরা অসংখ্য কত লিঙ্কিং ভাবের মধ্যে আনতে পারি। তো লিঙ্কিং ভাব আগে কাকে বলে আগে শুনি। যে ভার বাক্যে, আবার শুনি, যে ভার বাক্যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে, যে ভার বাক্যের মধ্যে একটা বাক্য আছে, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা একটি বাক্য। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, একটা বাক্য। তাই বলা হচ্ছে যে বাক্যে, যে ভাব বাক্যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, যে ভাব বাক্যের সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়, তাকে লিঙ্কিং ভাব বলে। কার কার মধ্যে? সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তো এইবার আসবো আমরা কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। তো পরিপূরক কি? যে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট দুটোকেই যদি একই ব্যক্তি বা বস্তু হয়, যে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় বা নির্দেশ করে, তাকে বলে কমপ্লিমেন্ট। তাই বলা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যারা সংযোগ স্থাপন করতে পারে, যে ভাব সংযোগ স্থাপন করতে পারে, তারাই হচ্ছে লিঙ্কিং ভাব। তাহলে যে
ভার্বগুলো সাবজেক্ট এবং তার কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ স্থাপন করে দেয় তারা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো কমপ্লিমেন্টটা কি? পরিপূরক। পরিপূরক কি? যে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি এবং একই বস্তুকে নির্দেশ করে তাকে বলে কমপ্লিমেন্ট। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি যেন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট আর আমি সেই ব্যক্তি, অর্থাৎ আমি সাবজেক্ট আবার আমি নিজেই স্টুডেন্ট। যেমন যদি বলি হি ওয়াজ মেরিটোরিয়াস, হি ওয়াজ মেরিটোরিয়াস, সে ছিল মেধাবী। এখানে হি সাবজেক্ট, কমপ্লিমেন্টটা কি? মেরিটোরিয়াস। কারণ সে হচ্ছে সাবজেক্ট, হি সাবজেক্ট, এই সাবজেক্ট যে ব্যক্তি তিনি আমার মেধাবী। মেধাবী তার ওখানে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি না, এই সাবজেক্ট যিনি সে আবার তিনি হচ্ছে মেধাবী। তাহলে যে বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে অনুসরণ করে বা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমপ্লিমেন্ট বলে। আর ওই সাবজেক্ট বা কমপ্লিমেন্টের মধ্যে যারা সংযোগ করে দেয় তারা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে নিম্নলিখিত ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা ইংরেজিতে ব্যবহার করব। কোন কোন ভার্ব আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি সেই ভার্বগুলো কি কি? যেমন বি ভার্ব, বি, রিমেইন, বিকাম, রান, যেমন বি ভার্ব ব্যবহার করতে পারি। বি একটা, তারপরে রিমেইন, রিমেইন মানে থাকা, রিমেইন ভার্বটা। তারপর আর একটা আছে বিকাম, বিকাম, বিকাম। আবার একটা আছে কি? রান। তাহলে প্রথম বি ভার্ব, তো বি ভার্ব নিয়ে আমি চলা যায়, এটা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। রিমেইন একটি ভার্ব, রিমেইন মানে থাকা, রিমেইন মানে থাকা। তা রিমেইন, বিকাম, রান। তারপর ফিল, সি, ফিল মানে ফিল, সি মানে কি? মনে করা। আই ফিল হাংরি, আই ফিল অ্যাংশাস, আই ফিল অ্যাংশাস, আমি বিব্রত অনুভব করছি। আমি যেন আমি সেই আমার বিব্রত অনুভব করছি, আমি ছাড়া এখানে অন্য কেউ বিব্রত অনুভব করছে না। অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তিকে বোঝাবে তখন থেকে কমপ্লিমেন্ট বলে। আর এই ভার্বগুলো ওই কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্কিং হিসেবে ব্যবহৃত হতে পারে। আরো আছে কি? অ্যাপিয়ার, অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া। স্মেল, স্মেল, স্মেল। গেট, টেস্ট, গেট, সরি গেট, টেস্ট, গেট, টিএস, টিএস, টিই, টেস্ট, মানে গেট, টেস্ট, গো, টার্ন, গো, টার্ন, টিইউ আর গো, টার্ন। তাহলে কি কি লিখলাম? গ্রো, প্রুভ, গ্রো, 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 প্রুভ, পিআর ভি, প্রুভ। তারপরে কিপ, স্টে, কিপ, স্টে। তাহলে আমরা ইংরেজিতে এই ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আবার বলি কি কি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? কি কি ভার্ব? বি ভার্ব, বিকাম, ফিল, অ্যাপিয়ার, রিমেইন, রান, সিং মানে মনে করে, স্মেল, গেট, টেস্ট, গো, টার্ন, গ্রো, প্রুভ, কিপ, স্টে, স্টে। এই ভার্বগুলোকে আমরা সর্বদাই লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত করব। তা বি মানে কি? আমি জানা যায়। রিমেইন মানে কি? থাকা।
গেট মানে পাওয়া, জিটি গেট। গ্রো মানে বৃদ্ধি পাওয়া, বিকাম মানে হওয়া, রান মানে দৌড়ানো, টেস্ট মানে তোমার রুচি বা স্বাদ, প্রুফ মানে প্রমাণ করা, ফিল মানে অনুভব করা, সিম মানে মনে করা, গো মানে যাওয়া, কিপ মানে রাখা, এপিয়ার মানে উপস্থিত হওয়া, স্মেল মানে গন্ধ, আর টার্ন মানে ফিরে আসা, আর স্টে মানে থাকা। এই ভার্বগুলোকে আমরা অলওয়েজ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত করব। তাহলে আমি আবার বলি লিঙ্কিং ভার্বটা কি? সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে যারা, ওকে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে ছাড়া বা যে সমস্ত ভার্বগুলো সংযোগের কাজ করে বা সংযোগ করে দেয় তারা একটি ভার্ব। যেমন আরেকটা এক্সাম্পল দিই আমি, হি was brilliant, সে ছিল মেধাবী। এই ওয়াজ থেকে লিঙ্কিং ভার্ব, কারণ হি যে ব্যক্তি, ব্রিলিয়ান্ট সে ব্যক্তি, তার তাহলে সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্টের মধ্যে ওয়াজটা এই হি এবং ব্রিলিয়ান্টকে যোগ করে দিয়েছে। তারা সংযোগ করে দিতে পারে, যে ভাব সংযোগ করে দিতে পারে তার লিঙ্কিং। তাহলে ফাইনাইট ভার্বকে আমরা পেলাম দুই প্রকার, প্রিন্সিপাল ও অক্সিলারি ভার্ব। আমি প্রিন্সিপাল ভার্বকে তিনটি ভাগে ভাগ করলাম, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, লিঙ্কিং। আমি আবার একটু বলি, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই সমস্ত ভাব যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য না নিয়ে অর্থ সম্পন্ন করতে পারে, তারা প্রিন্সিপাল ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বকে তিনটি ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ, সকর্ম, অর্থাৎ যে ভাব অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট প্রয়োজন হয়, অর্থাৎ অবজেক্ট ছাড়া যে ভাব অর্থ প্রকাশ করতে পারে না তারা ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ কি? অবজেক্ট ছাড়াই যারা সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ করতে পারে তারা ইন্ট্রানজিটিভ। আর লিঙ্কিং মানে কি? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যারা সম্পর্ককে স্থাপন করে দেয় তারা লিঙ্কিং। আমি অলরেডি লিঙ্কিং ভার্ব তোমাকে দেখিয়ে দিয়েছি, এগুলো তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এবং আবার বলে দিই, সাবজেক্ট আর কমপ্লিমেন্ট, এই ব্রিলিয়ান্ট হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা কি? যখন কোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এখানে যে লোক ব্রিলিয়ান্ট তিনি কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে যে বাক্যের সাবজেক্ট এবং এক অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তারাই হচ্ছে কমপ্লিমেন্ট। আর ওই কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মধ্যে যারা সম্পর্ক বিদ্যমান করে দেয় তারাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বগুলো আমরা ইংরেজিতে এর বাইরে কোনো লিঙ্কিং ভার্ব পাই না। লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে বি মানে অভিযান, অজয়, বিকাম মানে হওয়া, ফিল মানে অনুভব করা, এপিয়ার মানে দেখা দেওয়া, রিমেইন মানে থাকা, রান মানে দৌড়ানো, সিম মানে মনে হওয়া, স্মেল মানে হচ্ছে গন্ধ নেওয়া, গেট মানে পাওয়া, টেস্ট মানে তোমার রুচি ব্যবহার, গো মানে যাওয়া, টার্ন মানে ফিরিয়ে আসা, গ্রো মানে জন্মানো বা বৃদ্ধি পাওয়া, প্রুফ মানে প্রমাণ করা, কিপ মানে রাখা, আর স্টে মানে থাকা। So dear listener, next class I will discuss about auxiliary verb. This is the end of my class. No more today. And till then, take care. Bye. Thank you very much.